জেলায় আইপিএস অফিসার নন্দিতা কুমারী একটি অটোতে চেপে নিজের বাড়ি যাচ্ছিলেন। অটো ড্রাইভারের বিন্দুমাত্র ধারণা ছিল না যে মহিলা তার অটোতে বসে আছেন তিনি কোনো সাধারণ মহিলা নন, বরং জেলার আইপিএস অফিসার। নন্দিতা লাল রঙের শাড়ি পরেছিলেন এবং দেখতে তাকে একেবারেই সাধারণ একজন মহিলা মনে হচ্ছিল। তিনি নিজের ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন। নন্দিতা ভেবেছিলেন যে তিনি তার ভাইয়ের বিয়েতে আইপিএস অফিসার হিসাবে নয়, বরং শুধুমাত্র একজন বোন হিসাবে যাবেন। অটো চালাতে চালাতে ড্রাইভার বলল, ম্যাডাম, আপনার জন্যই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, না হলে আমি এই পথে খুব কমই আসি। আইপিএস অফিসার নন্দিতা অটোওয়ালাকে জিজ্ঞেস করলেন, কিন্তু কেন ভাইয়া, এই রাস্তায় সমস্যা কি? অটো ড্রাইভার বলল, ম্যাডাম, এই রাস্তায় কিছু পুলিশ দাঁড়িয়ে থাকে। আমাদের এই এলাকার যে ইন্সপেক্টর, সে অকারণে অটো চালান কাটে এবং অটোওয়ালাদের কাছ থেকে কোনো ভুল না থাকা সত্ত্বেও টাকা আদায় করে। আর যদি ইন্সপেক্টরের কথা না মানি, তাহলে সে লোকজনের সাথে মারধরও করে। আজ জানি না আমার কপালে কি লেখা আছে। উপরওয়ালা করুন যেন এই সময় সেই ইন্সপেক্টর রাস্তায় না থাকে, না হলে সে বিনা দোষে আমার কাছ থেকে টাকা আদায় করবে। আইপিএস নন্দিতা মনে মনে ভাবছিলেন, অটো ড্রাইভার যা বলছে তা কি সত্যি সত্যি? এখানকার থানার ইন্সপেক্টর কি সত্যিই এত অন্যায় কাজ করেন? কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি দেখলেন যে রাস্তার পাশে ইন্সপেক্টর দিলীপ রানা তার সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে আছেন এবং গাড়ি চেকিং করছেন। যেই অটোটি তাদের সামনে পৌঁছাল, ইন্সপেক্টর দিলীপ রানা লাঠি দিয়ে ইশারা করে অটোটিকে থামিয়ে দিলেন। তারপর ইন্সপেক্টর দিলীপ রাগের সাথে বললেন, আরে ও পাইলট, নিচে নাম। তোর বাবার রাস্তা নাজি, এত দ্রুত গতিতে অটো চালাচ্ছিস? আইনের কোনো ভয় নেই নাকি? চল, এবার তাড়াতাড়ি ৫,০০০ টাকার চালান ভর। এতটুকু বলেই ইন্সপেক্টর চালান বই বের করলেন। ড্রাইভার মোহন ভয় পেয়ে বলল, সাহেব, আমি কোনো নিয়ম ভাঙিনি। আপনি কিসের জন্য চালান কাটছেন? দয়া করে এমন করবেন না, আমার কোনো ভুল নেই এবং এই মুহূর্তে আমার কাছে এত টাকাও নেই। আমি আপনাকে ৫,০০০ টাকা কোথা থেকে দেব? এই কথা শুনে ইন্সপেক্টর দিলীপ আরও ক্ষেপে গেলেন। তিনি উচ্চস্বরে বললেন, আমার সামনে বেশি মুখ চালাবি না। টাকা নেই তো অটো কি ফ্রিতে চালাস? তাড়াতাড়ি অটোর কাগজ বের কর। কোথাও এটা চুরি করা অটো তো নয়। ড্রাইভার দ্রুত সব কাগজপত্র বের করে দেখাল। কাগজপত্র একেবারে ঠিক ছিল, সব কিছু সম্পূর্ণ ছিল, কিন্তু ইন্সপেক্টর দিলীপ তবুও বললেন, কাগজ তো ঠিক আছে, কিন্তু চালান তো ভরতেই হবে। এবার ৫,০০০ না হোক ৩,০০০ টাকাই দে, না হলে তোর এই অটো এখনই সিজ করে দেব। পাশেই দাঁড়ানো আইপিএস নন্দিতা এই সব কিছু মনোযোগ দিয়ে দেখছিলেন এবং শুনছিলেন। তিনি দেখলেন যে কিভাবে ইন্সপেক্টর দিলীপ সিং রানা একজন গরিব ও পরিশ্রমী অটো ড্রাইভারকে অকারণে হয়রানি করছেন, তার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছেন। তার মনে রাগ এলেও তিনি নিজেকে শান্ত রাখলেন, যাতে প্রথমে পুরো সত্যটা বুঝতে পারেন এবং সঠিক সময়ে ব্যবস্থা নিতে পারেন। অটো ড্রাইভার ভয় পেয়ে ইন্সপেক্টর দিলীপকে বলল, সাহেব, এত টাকা আমি কোথা থেকে আনব? এখনো পর্যন্ত মাত্র ৩০০ টাকাই আয় হয়েছে। আমি আপনাকে ৩,০০০ টাকা কিভাবে দেব? দয়া করে ছেড়ে দিন সাহেব, যেতে দিন। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করে পরিবারের পেট চালাই। আমার ওপর দয়া করুন সাহেব। কিন্তু ইন্সপেক্টর দিলীপ রানার একটুও দয়া হল না। তিনি রেগে উঠলেন। তিনি ড্রাইভারের কলার ধরে তাকে নির্মমভাবে মারতে শুরু করলেন এবং চিৎকার করে বললেন, যখন টাকা নেই তখন অটো চালাস কেন? তোর বাবার রাস্তা নাকি যে এত স্পিডে অটো চালাবি? ওপর থেকে আমার সাথে মুখ চালাচ্ছিস? চল, তোকে থানার মজা দেখাই। এইটুকু শুনেই আইপিএস নন্দিতা নিজেকে আর থামাতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন এবং ইন্সপেক্টরের সামনে দাঁড়িয়ে বললেন, ইন্সপেক্টর, আপনি একেবারেই ভুল করছেন। যখন ড্রাইভার কোনো ভুলই করেনি, তখন আপনি তার চালান কেন কাটছেন? উপরন্তু আপনি তার সাথে মারধরও করলেন। এটা আইনের লঙ্ঘন। আপনার কোনো অধিকার নেই একজন গরিবের ওপর এইভাবে অত্যাচার করার। একে যেতে দিন। ইন্সপেক্টর দিলীপ রানা আগেই রেগেছিলেন। নন্দিতার কথা শুনে তিনি আরও ক্ষিপ্ত হলেন। তিনি তেজে এসে বললেন, আচ্ছা, এবার তুই আমাকে শেখাবি যে আইন কি হয়? তোর খুব মুখ চলছে, মনে হয় তোকেও জেলের হাওয়া খাওয়াতে হবে। চল, এবার দুজনে একসাথে জেলে থাকবি, সেখানেই চালাবি তোর মুখ। নন্দিতার মুখ রাগে লাল হয়ে গেল, কিন্তু তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখলেন। তিনি দেখতে চেয়েছিলেন যে এই ইন্সপেক্টর আর কত দূর নামতে পারে। ইন্সপেক্টর দিলীপের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ শাড়ি পরিহিত মহিলা কোনো সাধারণ নারী নন, বরং জেলের আইপিএস অফিসার নন্দিতা কুমারী।
দিলীপ রানা তার সঙ্গীদের আদেশ দিলেন, চলো দুজনকে থানায় নিয়ে চলো, সেখানেই দেখব এদের মুখ কত চলে, এদের ওকাত তো এদের দেখাতে হবে। তখনই দুজন পুরুষ কনস্টেবল এবং দুজন মহিলা কনস্টেবল সঙ্গে সঙ্গে এগিয়ে এসে ড্রাইভার এবং আইপিএস নন্দিতাকে ধরে ফেললেন। যখন তারা থানায় পৌঁছালেন, ইন্সপেক্টর দিলীপ সিং বললেন, এদের এখানেই বসিয়ে দাও, এবার এখানে দেখি এরা দুজন কি করে, এদের অকাত তো এদের দেখাতে হবে। হাওলাদাররা দুজনকে একটি বেঞ্চে বসিয়ে দিলেন। দিলীপ সিং রানা চেয়ারে বসতেই তার মোবাইলে একটি কল এলো। তিনি কলটি তুলে বললেন, হ্যাঁ, আপনার সব কাজ হয়ে যাবে। ওই কেসে আপনার নাম আসবে না, শুধু আমার টাকা তৈরি রাখবেন। চিন্তা করবেন না, আমি আপনার সব কাজ করে দেব। আইপিএস নন্দিতা কুমারী এবং অটো ড্রাইভার দুজনই বসে এই সব শুনছিলেন। নন্দিতা মনে মনে ভাবছিলেন, এই ইন্সপেক্টর শুধুমাত্র রাস্তায় লোকজনকে হয়রানি করে না, বরং থানার ভিতরেও ঘুষ নিয়ে কাজ ছাড়ে। সে গরিবদের লুটে নেয় এবং তাদের হক মারে। নন্দিতা তার রাগ চেপে রাখলেন। তিনি জানতেন যে এই মুহূর্তে রাগের বশে কিছু করা ঠিক হবে না। আসল মোকাবিলা প্রমাণ এবং সঠিক উপায়ে করতে হবে, যাতে পুরো পুলিশ প্রশাসন এবং শহর এটা দেখতে পারে। তিনি মনে মনে পরিকল্পনা করছিলেন যে কিভাবে একে সবার সামনে বেনকাব ও প্রকাশ করা যায়। পাশে বসা অটো ড্রাইভার চিন্তিত ছিল। সে তার ঘর এবং বাচ্চাদের নিয়ে চিন্তা করছিল। নন্দিতা তার দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন, আপনি ঘাবড়াবেন না। এই ইন্সপেক্টর আপনার কিছুই করতে পারবে না। আমি আপনার সাথে আছি, আমি সব দেখেছি এবং আমি একে ব্যানকাপ করব। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কোনো ভুল নেই, আপনি সুরক্ষিত। আমি কোনো সাধারণ মহিলা নই, আমি আইপিএস অফিসার নন্দিতা কুমারী। আমি এই ইন্সপেক্টরের সমস্ত কালো কাজের খোঁজ নিচ্ছি, তাই এখন চুপ থেকে সব দেখছি, তারপর সব পরিষ্কার করে এর ঔকাত লোকজনের সামনে দেখাব। এই কথা শুনে অটো ড্রাইভার একটু স্বস্তি পেল। সে একটি গভীর শ্বাস নিল এবং বলল, আপনি কি সত্যিই আইপিএস ম্যাডাম? কিন্তু যখন আমার সাথে এইসব হচ্ছিল, তখন আপনি কিছু বললেন না কেন? আমাকে বাঁচালেন না কেন? আপনি কোথাও মিথ্যে তো বলছেন না? বা আপনি লোকেদের সাথে মিলে আছেন তো না? ড্রাইভার একটু ভয় পেয়েছিল। নন্দিতা তাকে শান্তভাবে ভরসা দিলেন, না, আমি লোকেদের সাথে মিলে নেই। আমি সত্যি এই ইন্সপেক্টরকে বেনকাপ করার জন্য চুপ করে বসে আছি। শুধু আমি দেখছি যে ইন্সপেক্টর আরও কত ভুল ও অবৈধ কাজ করে, তাই এখন চুপ আছি। না হলে চাইলে আমি একে সঙ্গে সঙ্গে সাসপেন্ডও করাতে পারি। তুমি একটু অপেক্ষা করো, তারপর দেখো আমি এর কি হাল করি। কিছুক্ষণ পর ইন্সপেক্টর দিলীপ রানা তার কেবিনে চলে গেলেন। তারপর তিনি একটি হাওলাদারকে ডাকলেন এবং বললেন, ওই অটো ড্রাইভারকে ডেকে আনো। হাওলাদার সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে ড্রাইভারকে বলল, সাহেব আপনাকে ভেতরে ডেকেছেন। এই শুনে ড্রাইভার ভয় পেয়ে গেল, কিন্তু নন্দিতা তাকে সাহস দিলেন এবং বললেন, তুমি চিন্তা করো না, যা হবে আমি সব দেখে নেব। সে ইন্সপেক্টরের কাছে গেল। ইন্সপেক্টর রানা ড্রাইভারকে দেখে হেসে বললেন, দেখ, যদি তোকে তোর অটো বাঁচাতে হয় তাহলে তোকে ৩,০০০ টাকা দিতেই হবে, না হলে আমি তোর অটো সিজ করে দেব। উপরন্তু তুই আমার শত্রু হয়ে যাবি। পুরো এলাকায় আমারই রাজত্ব চলে। আমি যা চাই তাই করতে পারি। আমার সাথে টক্কর নিস না। আমি যা বলছি সেটাই কর। তাড়াতাড়ি ৩,০০০ টাকার চালান ভরে দে। ড্রাইভারের বুক ধরফর করতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, স্যার, এমন করবেন না। আমার অবস্থা দেখুন, এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। আমি আপনাকে ৩,০০০ টাকা কিভাবে দেব? প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, আমি তাদের কি খাওয়াবো? ইন্সপেক্টর রাগের সাথে বললেন, দেখ, আমি তোর কোনো কথাই শুনব না। টাকা দে, না হলে তুই বরবাদ হবি, তোর পরিবারেরও ক্ষতি হবে। এবার তো টাকা তোকে দিতেই হবে। ভয়ের কারণে ড্রাইভার তাড়াতাড়ি পকেট থেকে ২,০০০ টাকা বের করে ইন্সপেক্টরকে দিয়ে দিল এবং বলল, আমার কাছে শুধু এইটুকুই আছে, প্লিজ এটা রেখে দিন এবং আমাকে যেতে দিন। ইন্সপেক্টর টাকা নিতে নিতে বললেন, ঠিক আছে, যা, বাইরে গিয়ে বসে থাক, আর এবার ওই অরতকে পাঠা যে তোর সাথে এসেছিল। অটো ড্রাইভার বাইরে এলো এবং বলল, ম্যাডাম, এবার সাহেব আপনাকে ডাকছেন। নন্দিতা কোনো দ্বিধা ছাড়াই উঠলেন এবং ভেতরে চলে গেলেন। ইন্সপেক্টর দিলীপ রানা জিজ্ঞেস করলেন, নাম কি তোমার? নন্দিতা আত্মবিশ্বাসপূর্ণ স্বরে বললেন, আমার নাম দিয়ে আপনার কি দরকার? আপনি আপনার বলুন, আমাকে কেন ডেকেছেন?
ইন্সপেক্টর হতবাক হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে একজন সাধারণ মহিলা এত সাহস ও আত্মবিশ্বাসের সাথে তার সাথে এইভাবে কথা বলছেন। তিনি বললেন, দেখ, বেশি অহংকার দেখাস না, আমাদের কাছে সব অহংকারের ওষুধ আছে। এক্ষুনি দুটো ডান্ডা পড়বে তো সব অহংকার বেরিয়ে যাবে। যদি বাড়ি যেতে হয় তো তাড়াতাড়ি 2000 টাকা বের কর, না হলে জেলের হাওয়া খেতে হবে। নন্দিতা নির্ভয়ে জবাব দিলেন, আমি আপনাকে 1 টাকাও দেব না। আমি কোনো ভুল করিনি। আপনি আমার কাছ থেকে কিসের টাকা চাইছেন? অকারণে আপনাকে টাকা দেওয়ার কি মানে? আপনি কি আইনের পালন করছেন না নিজেই আইন ভাঙছেন? আপনি যে এই ইউনিফর্ম পরেছেন তার মানে কি? শুধুমাত্র গরিবদের ভয়ে দেখানো, তাদের কাছ থেকে টাকা আদায় করা, এটাই কি আপনার ডিউটি? এই কথা শুনে ইন্সপেক্টর দিলীপ রানা ক্ষেপে গেলেন। তিনি রাগের সাথে হাওলাদারকে ডাকলেন এবং চিৎকার করে বললেন, এই মহিলাকে এখনই জেলে বন্ধ করো। হাওলাদার আদেশ মেনে আইপিএস ম্যাডামকে লক আপে ভরে দিলেন। কারোরই এই বিষয়ে ধারণা ছিল না যে আজ যা কিছু হচ্ছে তার পরিণাম কত গুরুতর হতে চলেছে। নন্দিতা কিছু না বলে শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে রাগ নয়, বরং দৃঢ় সংকল্প ঝলক মারছিল। কিছুক্ষণ পর থানার বাইরে একটি পুলিশের গাড়ি এসে থামল। গাড়ি থেকে আইএএস হিতেশ কুমার মিনা বাইরে এলেন। তার মুখে রাগ স্পষ্টভাবে ঝলক মারছিল। তিনি সোজা থানার ভেতরে গেলেন এবং একজন হাওলাদারকে বললেন, শুনেছি এখানে কোনো মহিলাকে লক আপে বন্ধ করা হয়েছে। হাওলাদার একটু থেমে বলল, হ্যাঁ স্যার, কিন্তু কি হয়েছে? তখন ভেতর থেকে ইন্সপেক্টর দিলীপ রানা বাইরে এলেন এবং বললেন, কে রে, কি ব্যাপার? হিতেশ কুমার তাকে দেখতে দেখতে বললেন, শুনেছি তুমি কোনো মহিলাকে লক আপে ভরে দিয়েছ। আমাকে তাকে দেখতে হবে। দিলীপ রানা বললেন, হ্যাঁ ভরেছি, চলুন দেখাচ্ছি। এতটুকু বলে ইন্সপেক্টর দিলীপ অফিসের হিতেশ কুমারকে নিয়ে লকআপের কাছে গেলেন। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এবার যা হতে চলেছে তা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হতে চলেছে। লকআপে বন্দী মহিলাকে দেখে হিতেশ কুমার চিৎকার করে উঠলেন, তুমি এ কি করেছ? তুমি জানো ইনি কে? ইনি আমাদের জেলার আইপিএস ম্যাডাম। তুমি একে লকআপে ভরে দিয়েছ? দিলীপ সিংয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি ভয় পেতে পেতে বললেন, ইনি 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 আইপিএস ম্যাডাম? আমার তো বিন্দুমাত্র ধারণা ছিল না। হিতেশ কুমার সঙ্গে সঙ্গে হাওলাদারকে ইশারা করলেন। হাওলাদার লকআপ খুলল এবং নন্দিতা বাইরে এলেন। নন্দিতা শান্ত এবং ঠান্ডা স্বরে পুরো ঘটনা হিতেশকে বললেন, যে কিভাবে দিলীপ রানা অটো ড্রাইভারকে থামিয়ে টাকা চাইলেন, কিভাবে তিনি ড্রাইভারের সাথে মারধর করলেন, কিভাবে তিনি তাকে এবং ড্রাইভারকে থানায় নিয়ে গিয়ে হয়রানি করলেন এবং পরে লকআপে বন্ধ করে দিলেন। নন্দিতা জানালেন যে তিনি সবকিছু দেখছিলেন যাতে এই ইন্সপেক্টরের অপকর্মগুলো প্রমাণিত করা যায়। হিতেশ বুঝতে পারলেন যে মামলাটি খুবই গুরুতর। তিনি তাৎক্ষণিক বাইরে এলেন এবং পরবর্তী ব্যবস্থা শুরু করলেন। সবার প্রথমে তিনি আর্থিক চ্যানেলের মাধ্যমে তার ঊর্ধ্বতন কর্মকর্তা এএসপি এবং সিওকে মামলার তথ্য পাঠালেন। ফোনের মাধ্যমে জানানোর সাথে লিখিত রিপোর্টও পাঠানো হলো, যাতে প্রতিটি পদক্ষেপের রেকর্ড থাকে। এএসপি রিপোর্ট দেখে পরিস্থিতি গুরুতর পেলেন এবং তিনি জেলার প্রশাসনকে নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক তথ্য পাঠালেন। জেলা শাসক ডিএমকে আনুষ্ঠানিক মাধ্যমের দ্বারা মামলার তথ্য দেওয়া হলো এবং বলা হলো যে এই মামলাটি তাৎক্ষণিক উচ্চ স্তরের তদন্ত দাবি করে। ডিএম এবং এসপি দুজনেই মামলার গুরুত্ব দেখে থানায় পৌঁছালেন। ডিএম থানায় এলেন এবং সেখানকার পুরো ঘটনা দেখলেন। ডিএম দিলীপ রানাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন অধিকারে একজন মহিলাকে এইভাবে থানায় আটকে রাখলে এবং অকারণে লকআপে ভরলে? ডিএম স্পষ্টভাবে বললেন যে এই কাজ আইনের লঙ্ঘন। গরিব নাগরিকদের কাছ থেকে ঘুষ চাওয়া এবং ইচ্ছাকৃতভাবে মারধর করা অপরাধমূলক কাজ। তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন যে মামলার তদন্ত করা হোক, অভিযুক্তের বিরুদ্ধে অপরাধমূলক ব্যবস্থা এবং শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হোক এবং তাৎক্ষণিক প্রভাব থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভুক্তভোগীরা ন্যায় বিচার পেতে পারে। নন্দিতা বললেন যে তিনি এই মামলায় সাক্ষ্য দেবেন এবং সাথে অটো ড্রাইভারও সাক্ষ্য দেবে। ডিএম বললেন যে আজই বিস্তারিত তদন্ত এবং ব্যবস্থার আদেশ দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপব্যবহারের সাহস না করে। ডিএম সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এসপি এবং ভিজিলেন্স বিভাগকে নির্দেশ দিলেন যে তারা মামলার পুরো তদন্ত করুক। তিনি বললেন যে ইন্সপেক্টর দিলীপ সিং রানার বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক এবং অপরাধমূলক ব্যবস্থা নেওয়া হোক এবং ভুক্তভোগী অটো ড্রাইভার এবং আইপিএস নন্দিতা কুমারীকে ইনসাফ দেওয়া হোক। নন্দিতা ডিএমকে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানালেন। তিনি বললেন যে এটা শুধু তার মামলা নয়, বরং জেলার অনেক গরিব এবং ছোট ব্যবসার মানুষও এই ধরনের অত্যাচারের শিকার হন। তিনি তার বয়ান আনুষ্ঠানিক রিপোর্টে নথিভুক্ত করালেন, যাতে কেউ এটাকে চাপা দিতে না পারে। অটো ড্রাইভারের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করা হলো।
ড্রাইভার, ডিএম এবং তদন্তকারী কর্মকর্তাদের সামনে জানালো যে কিভাবে দিলীপ রানা কোনো কারণ ছাড়াই চালান ভরতে এবং টাকা চাইতে হুমকি দিয়েছিলেন। সে জানালো যে যদি সে টাকা না দিত তাহলে তার অটো সিজ হয়ে যেত এবং পরিবার না খেয়ে থাকত। অটো ড্রাইভারের বয়ানও আনুষ্ঠানিক ফাইলে নথিভুক্ত করা হল। তদন্ত শুরু হল। ভিজিল্যান্স টিম থানার রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করল। তারা দেখল যে দিলীপ রানা অনেকবার অটোচালক এবং গরিব মানুষদের ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। পরের দিন সূর্যের প্রথম আলোর সাথে শহরের রাস্তায় অফিসারদের গাড়ির লাইন লেগে গেল। এসপি কমিশনারের সাথে অনেক আইএএস, আইপিএস অফিসার থানায় প্রবেশ করলেন। তাদের দেখে ইন্সপেক্টর দিলীপ রানার চেহারার রং উড়ে গেল। দিলীপ রানার কোনো কথাই শোনা হলো না এবং তার হাতে হাতকড়ি পরিয়ে দেওয়া হলো। এসআইপি কমিশনার আইএএস অফিসার হিতেশকে আদেশ দিলেন এবং বললেন, দিলীপ রানাকে এখনই এই মুহূর্তে জেলের পেছনে ঢোকানো হোক। যে আইনের লঙ্ঘন করবে তার এই হাল হবে। এবং এরপরে দিলীপ রানাকে জেলের পেছনে ঢুকিয়ে দেওয়া হলো। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, যদি আপনার মনে হয় যে সত্যের জয় জরুরি, তাহলে একটি লাইক তো বন্ধা হে আপনার প্রতিটি লাইক আমাদের নতুন গল্প আনার শক্তি দেয়। এবং হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের গল্পটি হয়তো সেটাই হবে যার জন্য আপনি বছর অপেক্ষা করছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন।